এই যে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেল থেকে আমি মেহের বলছি। নিত্য নতুন গল্প পেতে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও কেমন। আর হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমি 4টাই পরে ট্রাই করেছি, তুমি চাইলে ছবি দেখতে পারো। সুন্দর সুন্দর কয়টা ছবিও তুলেছি। এখন তুমি কি মেয়েদের পরা টি শার্ট আবার পরবে? তাহলে নিতে পারো। আশরাফ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে থম মেরে বসে রইল সোফায়। মেয়েদের পরা টি শার্ট আবার সে কেন পরবে? আশফাক আহমেদ গম্ভীর গলায় দুজনকে চুপ করতে বলে খাবার টেবিলে যেতে বলল। আশরাফ উঠতে উঠতে সিয়াশাকে বলল, তুই আমার সব টাকা দিবি। আমার টাকা গাছে ফলে না, নানু ভাইয়ের থেকে নাও। আশরাফ রাগে ফোঁস করতে খাবার টেবিলে বসে। এরপর থেকে আর বাসার ঠিকানা দেবে না, অফিসের ঠিকানা দেবে, নয়তো এই পেতনির যন্ত্রণায় টি শার্ট আর পরা হবে না। খাবার টেবিলে বসে আছে সকলে সাইফের জন্য। সিয়াশা হাসি মুখে বাবার জন্য প্লেট সাজিয়ে বসে আছে। আশরাফও হাসি মুখে দেখছে ভাগ্নির খুশি। মৃন্ময়ের দিকে চোখ পড়তে সে চোয়াল শক্ত করে তাকে অশনি বার্তা প্রেরণ করে। মৃন্ময়ী শুকনো ঢোক গিরে কাচুমাচু করে উঠল, এই সারগুরু আবার কেন খেপেছে? মৃন্ময়ীর দিকে দৃষ্টি সরিয়ে আশরাফ আবার ভাগ্নির দিকে দৃষ্টিপাত করল। ভাগ্নির এই হাসি মুখ তাকে প্রশান্তি দেয়, মনে হয় যেন তার আপাও ভালো আছে, হাসছে। তবে ইদানিং সিয়াশার সুপারম্যানের যেন দর্পণ নামক খুশি সহ্য হয় না। সাইফ কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে খাবার ঘরে আসে। সে আসতেই সকলে একসাথে খাওয়া শুরু করে। সিয়াশা উচ্ছ্বাসিত চিত্তে বাবার প্লেটে খাবার বেড়ে দেয় বেশি বেশি করে। সাইফ গম্ভীর মুখে হাত জাগিয়ে না করে তাকে এত দিতে। মেয়েটির উৎফুল্লতা নিশ্চিহ্ন হয়ে গেল। লম্বাটে ফ্যাকাশে মুখশ্রীটিতে মলিনতায় ছেয়ে যায়। সে চুপ করে আবার নিজের জায়গায় বসে। আশরাফ দেখে ভাগ্নির মন খারাপ হয়ে যাওয়া। সে তাকায় দুলাভাইয়ের মুখের দিকে। এত নির্জীব খুব কমই দেখা যায় লোকটাকে। সে 2 লোকমা খেয়ে অতি রঞ্জিত কণ্ঠে বলল, বাহ সিয়া, তোর হাতে জাদু আছে, জাদু। এত ভালো রান্না কি করে করিস? সিয়াশা ফের উচ্ছ্বাসিত হয়ে গেল মামার প্রশংসায়। চঞ্চল কণ্ঠে শুধায়, ভালো হয়েছে মামু। আশরাফ প্রগাঢ় হেসে মাথা ওপর নিচ করে আরেক লোকমা মুখে তুলে খেতে খেতে বিদ্রুপ করে বলে, তোর হাতের মজাদার খাবার খেয়ে আমি স্বর্গে পৌঁছে গিয়েছি। দেখ কত স্বাদ। সিয়াশা হাসি হাসি মুখ নিভে যায়, কটমট করে তাকায় বাবার দিকে। ভাগ্নির রাগী দৃষ্টি পুরোদুস্তর উপেক্ষা করে আশরাফ। ওষ্ঠপুটে শয়তানি হাসি নিয়ে ভ্রু নাচিয়ে যাচ্ছে সে। আশফাক আহমেদ ও নাতনির রান্নার প্রশংসা করে বললেন, খুব মজা হয়েছে নানু ভাই। হেব্বি মজা হয়েছে আফা। আপনি যে ক্যাশু ক্যাশু বানান তার চাইতে ভালো হয়েছে। মিনি মনোযোগ সহকারে খেতে খেতে বলল। সিয়াশা আশরাফ চোখ মুখ বিকৃত করে মিনির দিকে তাকায়। এই মেয়ের মুখের ভাষা কি কোনোদিনও ঠিক হবে না? ক্যাশোনাট সালাদকে এমন বিকৃত করে বলেছে, মেয়েটার কাছে ক্যাশোনাট সালাদ কাঁচা কাঁচা সবজি লাগে। মৃন্ময়ী হেসে ওঠে মিনির কথা শুনে। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল, মিনি, এগুলো কোন ধরনের ভাষা? স্কুলে কি তোকে এগুলো শেখায়? আজ যেন এমন ভাষায় কথা বলতে না দেখি। এটো আঙুল মুখে পুরে মিনি চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছে। এই কথা বড় জোর তার মাথায় 10 মিনিট থাকবে, তাই বেশি মাথা না ঘামিয়ে আবার খাওয়ায় মনোযোগ দেয়। সকলে যে যার মতো কথা বলে যাচ্ছে, কিন্তু সাইফ সে নীরবে খাচ্ছে, মুখ তুলেও তাকাচ্ছে না। সিয়াশা খাওয়া ছেড়ে ম্লান দৃষ্টিতে বাবাকে দেখে যাচ্ছে। নীরবে খেয়ে যাচ্ছে সে। এমনি সময় এটা রান্না করলে হামলে পড়ে খেত, কত আনন্দিত হতো। অথচ আজ অল্প একটু শুধু খেয়েছে, সেটাও সে জোর করে দেয়। সে কি খুব খুশি? বেশি কষ্ট দিয়ে ফেলেছে বাবাকে? ভালোবাসা কি এতটাই অপরাধ? বাবা নিজেও তো ভালোবেসেই বিয়ে করেছিল মাম্মাকে, তবে তার বেলায় কেন এত বাধা? সকলের খাওয়া শেষ হতেই সাইফ গুরুগম্ভীর গলায় বলল, আমার কিছু কথা বলার আছে সকলের সাথে। আশফাক আহমেদ ঘরের দিকে পা বাড়িয়েছিল। সাইফের কথায় তার গতি স্লথ হয়। ডাইনিং রুম থেকে সিয়াশাও কৌতূহলী নয়নে তাকায় বাবার দিকে। সে তো এখন বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি গার্ড ছাড়া কোথাও বের হয় না। বাবা নিশ্চয়ই এগুলো নিয়ে কোনো কথা বলবে না। আশফাক আহমেদ সোফায় বসতে বসতে বলল, বলো, কি বলবে? আশরাফ লিলিকে খাওয়াতে খাওয়াতে সেদিকে মনোযোগ দিল। সাইফ গম্ভীর গলায় বলল, আমি সিয়াসার বিয়ে ঠিক করেছি উমায়ের সাথে।
ওয়াজেদ ভাইজানের সাথেও আমার আলাপ আলোচনা করা শেষ। তোমরা সকলে যে যার মতো তৈরি থাকবে, বিশেষ করে সিয়াসা। উমায়ের সাথে যত তাড়াতাড়ি সম্ভব দেশে আসলেই বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হবে। টেবিল গোছাতে থাকা সিয়াসা মৃন্ময়ী কাজ ফেলে থমকে গিয়ে তাকায় সাইফের দিকে। সিয়াসা অনড় চেয়ার আঁকড়ে দাঁড়িয়ে, মস্তিষ্ক শূন্য প্রায়। জিব্বা শব্দ বুনতে ভরে গিয়েছে বাবার কথার বিপরীতে। আশরাফের হাত থেমে যায়, সে চমকে তাকায় দুলাভাইয়ের দিকে। আশফাক আহমেদ নত দৃষ্টিতে চুপ করে বসে আছে। সে জানে তার থেকে অনুমতি নিয়েই সাইফ ওয়াজেদ খানের সাথে কথা বলতে গিয়েছিল। সিয়াসা ধীর পায়ে এগিয়ে যায় বসার ঘরে, কম্পিত কণ্ঠে অবাকের সুরে শুধালো, তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো পাপা, অথচ আমাকে একবার জিজ্ঞেসও করনি। সবটা জেনেও তোমার থেকে এমন আচরণ আমি গ্রহণ করতে পারছি না পাপা। দুই উরুতে কনুই ঠেকিয়ে সাইফ মেঝেতে দৃষ্টি তাক করে রেখেছিল। মেয়ের কথায় সে মুখ তুলে তাকায়, মৃদু হাসে, যেই হাসিতে নির্জীবতার ছোঁয়া। বলে, আমিও পারিনি তোমার করা আচরণ মানতে। সন্তান ভুল পথে গেলে তাকে সঠিক পথে আনা বাবা মায়ের দায়িত্ব। তোমার মাম্মাম তার দায়িত্বটাও আমার উপর দিয়েছে। কোনটা ভুল কোনটা সঠিক এটা এখনো তুমি বুঝতে পারছো না। সন্তানের ভালোর জন্য বাবা মায়ের এমন অনেক নীতির বিরুদ্ধে কাজ করতে হয়, আমাকেও করতে হচ্ছে। আমি যতক্ষণ বেঁচে আছি তোমায় ভুল পথে আমি কখনো যেতে দেব না। তাতে আমার যা করতে হয় আমি করব। তোমার সুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। দিন শেষে আমি তোমায় আমার সামনে সুস্থ সবল দেখতে চাই। আর তাছাড়া উমায়ের তোমার পরিচিত, ভালো একটা বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে তোমাদের মধ্যে। তুমি যেমন লাইফ ডিজার্ভ করো, উমায়ের সেটা তোমায় দিতে পারবে। হি উইল বি ইয়োর বেস্ট লাইফ পার্টনার। আমার সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে তুমি আমার সুখকেই মেরে ফেলছো পাপা। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা যায় না। যদি বেঁচেই না থাকো তাহলে সেই ভালোবাসা দিয়ে কি হবে? হ্যাঁ, তাকে ছাড়া এমনিতেও আমার বাঁচা মুশকিল পাপা। দর্পণকে নিয়ে তোমার সমস্যাটা কোথায়? দর্পণ একজন সেনা কর্মকর্তা বলে কি তোমার এত অমত? হ্যাঁ, আমি বেঁচে থাকতে কখনোই আমার মেয়েকে একজন সেনা কর্মকর্তার হাতে তুলে দেব না, বুঝলে? কিন্তু কেন পাপা? যেখানে তোমাদের সকলের জীবন শুরু হয়েছে এই সেনাবাহিনীর সংস্পর্শে থেকে, এমনকি আমরা এখনো সেনানিবাসের সংস্পর্শেই রয়েছি, সেখানে দর্পণকে নিয়ে তোমার কেন এত সমস্যা? জেদি গলায় বলল। গাল বেয়ে অজস্র নোনা জলের আনাগোনা, বুকটা ভার হয়ে আসছে তার কান্নায়। হাত পা কাঁপছে, মৃদু ভয়ের আভাস দেহ জুড়ে। বিয়ে শব্দটি তার কাছে খুব মূল্যবান। এই একটা শব্দ সে শুধু দর্পণকে জড়িয়েই শুনতে চায়। সে ভেবেছিল বাবার রাগ কমলে হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু এখানে যে দর্পণ নামক ব্যক্তিটিকে তার জন্য চিরতরে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় মত্ত সকলে। সাইফ নিশ্চুপ মেঝের দিকে তাকিয়ে থাকে। সিয়াসা কান্নারত চোখে বাবার দিকে তাকিয়ে জবাবের আশায়। ক্ষণকাল বাদ সাইফ আবারও একইভাবে কঠোর গলায় বলল, শুরু থেকেই আমি তোমায় কৈফিয়ত দিয়ে আসছি, কিন্তু কোনো কৈফিয়তই তোমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কারণ তুমি ভালোবাসা নামক মোহে আটকে আছো। তাই কোনো কৈফিয়ত দেব না। তোমার জন্য এটাই মঙ্গলজনক হবে তুমি তাড়াতাড়ি বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করে নাও। সাইফের জেদি কথার পরিপ্রেক্ষিতে সিয়াসাও জেদি গলায় বলল, আমি দর্পণকে ছাড়া কাউকে বিয়ে করব না। সাইফ উঠে দাঁড়ায়, চোয়ার শক্ত করে মেয়ের অশ্রুসিক্ত নয়নের দিকে তাকায়। দৃষ্টি অনড় রেখে জিজ্ঞেস করে, তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, আমার কোনোই কথা শুনবে না, তাই তো? হ্যাঁ। মেয়ের জেদি মুখের দিকে তাকিয়ে সাইফ মেয়ের দিকে একটা ছোট্ট কাচের বোতল এগিয়ে দেয়। গনগনে আওয়াজে বলল, ঠিক আছে, আমার জন্য তোমার হাতে বানানো ভেজিটেবিলটা নিয়ে এসো, আর সেটাতে এটা কিছুটা মিশিয়ে দাও। আমি তৃপ্তি সহকারে খেয়ে তোমার পথ থেকে সরে দাঁড়াই। তুমি নিজের পছন্দের মানুষ হয়ে যাও, কেননা আমি বেঁচে থাকতে তো এটা অসম্ভব, তাই না? আশফাক আহমেদ তাচ্ছিল্য হেসে উঠল সাইফের কথায়। বহু বছর আগে এমন কঠোর যদি সেও হতে পারত, তবে তার পরিটা তার বুকে থাকতো। সিয়াসা অবাক পানে তাকিয়ে আছে বাবার হাতের ছোট্ট বোতলটির গায়ে লেখা কয়েকটা ইংরেজি অক্ষরের দিকে, যেখানে গোটা গোটা অক্ষরে পয়জন লেখা। কান্না থেমে যায় ঠিক যেমনটা তার মন মস্তিষ্ক থমকে গিয়েছে। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল বাবার ওই শক্ত মুখশ্রীর দিকে। স্তম্ভিত কণ্ঠে বলল, ইউ আর বিং সো রুড পাপা। ইউ আর ফোর্সিং মি। সাইফ নিটল দৃষ্টিতে তাকিয়ে বলল। সিয়াসা টলমলে চোখে তাকিয়ে থাকে বাবার দিকে। দৃষ্টিতে তার অসহায়ত্ব অনুনয়। এলোমেলো পায়ে দুই পা এগিয়ে যায় বাবার কাছে,
দু হাতে বাবার পেটের কাছে টি শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। অনুরোধ করে বলে, প্লিজ পাপা, এত কঠোর হয়েও না। দর্পণকে ছাড়া অন্য কোনো পুরুষকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কাউকে ভালোবাসা তো অপরাধ নয়। তুমি নিজেও তো মাম্মাকে ভালোবেসে বিয়ে করেছিলে। তার জন্যই আজ তোমার মাম্মাম আমাদের মাঝে নেই। ভালোবাসা সকলের জন্য অপরাধ নয়, কিন্তু তোমার আমার জন্য ভালোবাসা অপরাধ। ভালোবাসা মোহ ছাড়া আর কিছুই নয়। ভোলার চেষ্টা করো, দেখবে একদিন এই সব কিছু তোমার কাছে তুচ্ছ অনুভূতি মনে হবে। ভুলে যাও, তাকে বিয়ের জন্য প্রস্তুতি নাও। বলেই সাইফ মেয়ের হাতের মুঠোয় থাকা টি শার্ট ছাড়িয়ে নেয়। আশরাফের উদ্দেশ্যে বলল, সিয়াসার পাসপোর্ট রেনু করাতে দাও। বিয়ে সম্পন্ন হতেই উমায়ের তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। আশরাফ কিছু বলে না। সে তাকিয়ে ভাগ্নির মুখের দিকে। কিছুক্ষণ আগে সেই প্রসন্ন হাসি খুশি মেয়েটি যেন অচিরেই হারিয়ে গিয়েছে। সিয়াসা অনুভূতিহীন মেঝের দিকে তাকিয়ে আছে। ক্ষণকাল বাদেই টপটপিয়ে কিছু বেদনা অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। শুভ্র টাইলসে পড়া অশ্রুগুলো যেন তার শুভ্রতার সাথে হেলায় মিলিয়ে গেল, যেমনটা হেলায় মিলিয়ে দিচ্ছে সকলে সিয়াসার অনুভূতিগুলোকে। কেউ বিন্দুমাত্র গুরুত্ব দিল না মেয়েটির অন্তরালে বেড়ে ওঠা প্রণয় নামক অনুভূতিকে। কেউ বুঝতেই চাইছে না সে দর্পণ নামক ওই লোকটির সাথে ঠিক কতটা বাজেভাবে জড়িয়ে আছে। আশফাক আহমেদ ধীর পায়ে এগিয়ে আসে নাতনির কাছে। দু হাতে বুকে জড়িয়ে নেয় নিশ্চল অনুভূতিহীন দেহটি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না নানু ভাই। আপাতত দৃষ্টিতে এটা তোমার কাছে জুলুম মনে হলো, একদিন ঠিক অনুধাবন করতে পারবে তোমার বাবা ঠিক ছিল। বাবাকে কষ্ট দিও না, তুমি ছাড়া আর তার কেউ নেই। তোমার থেকে পাওয়া ক্ষত চিরতরে তাকে শেষ করে দেবে। উমাইন খুব ভালো ছেলে, তোমাকে খুব ভালোবাসবে। তুমি সুখী হবে, দেখবে এগুলো সব খুব সহজে ভুলে যাবে। সিয়াসা কিছু বলে না। নানার বুকে থেকে সরে আসে, নীরবে নিজের ঘরে চলে যায়। মিনি মৃন্ময়ী আর পিছু নিতে গেলে সশব্দে তাদের চোখের ওপর দরজা বন্ধ করে দেয় সিয়াসা। তমসাচ্ছন্ন রাতের নিস্তব্ধতায় আলোকিত সেনানিবাস। রাতের নিস্তব্ধতা ভাঙছে সমস্বরে হাসির শব্দে। সেনানিবাসের 2 তলায় থাকা মিটিং রুমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসির শব্দে মুখরিত। জেনারেল এনাম বান্দরবান সেনানিবাসের বহুদিন পরে এসেছে। কর্মকর্তারা বেশ উৎফুল্ল তার আগমনে। উপরন্তু অন্য সেনানিবাসের কর্মকর্তারাও আজ বান্দরবানে রয়েছে। অফিসিয়াল কার্যক্রম শেষে সকল কর্মকর্তারা আজ স্যারের উপস্থিতিতে আড্ডায় মশগুল। উক্ত আড্ডায় সুবেদারকে বেশ আগ্রহী, উৎসুক, আনন্দিত দেখা যায়। নারী জাতি থেকে দূরত্ব বজায় রাখলেও পুরুষ জাতি নিয়ে তার বেশ আগ্রহ। নারীরা হয় ন্যাকা, নাটকে পটু, বাকপটু, প্যাচালে, ঝামেলার আবার মাত্রাতিরিক্ত মোহনীয়। আর এই জাতির থেকে যত দূরে থাকা যাবে চরিত্র তত শুদ্ধ থাকবে, এই ধারণা সে আজীবন মেনে চলে এসেছে। তার মা এই কারণে পাড়ার লোকেদের কাছে তার প্রশংসায় পঞ্চমুখ। তবে এমন অদ্ভুত ব্যবহারের জন্য বহুবার বহুজনের থেকে প্রতিবন্ধী উপাধিটাও পেয়েছে। তবে এটি যেন তুচ্ছ তার মায়ের মুখের প্রশংসার কাছে। সে কখনোই গায়ে লাগায় না। সেই শুদ্ধ চরিত্রবান পুরুষ তাকে যারা প্রতিবন্ধী ভাবে তারা উল্টো প্রতিবন্ধী। তার মতো সৎ চরিত্রবান পুরুষকে কদর করতে জানে না বোকার দল। বেশ খানিকক্ষণ জেনারেল এনামের কেরিয়ারের বিভিন্ন সাহসিকতার গল্প শুনে সুবিদারের আগ্রহ আরও বেড়ে গেল তার প্রতি। খুশিতে আটখানা হয়ে গেল। অনুসরণ করো তো এমন একজন ব্যক্তিকে যার সততা, নিষ্ঠা, সাহসিকতা পথ থেকে মানুষ আক্ষেপ করতে বাধ্য হবে। সে প্রচুর কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল, স্যার, শুনেছি আপনার বাবাকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে, কিন্তু কেন স্যার? জেনারেল অ্যানামের হাসি হাসি মুখশ্রীতে খানিক ভাটা পড়ল। দুঃখের ছায়া এসে ভিড় জমায় বয়সের ছাপে ভাঁজ পড়া মুখটায়। সগৌরবের সহিত ব্যথিত কণ্ঠে বলল, একজন দেশসেবক ছিল যে, আর একজন দেশসেবকের কত দিক থেকে শত্রুর আবির্ভাব ঘটে তার ধারণার বাইরে। তেমনি এক অনাকাঙ্ক্ষিত শত্রুর আগমনে এক বীর সেনা কর্মকর্তাকে শহীদ হতে হয়। এমন এক গৌরবময় কথার প্রেক্ষিতে ঘর কাঁপানো হাসি যেন অনাকাঙ্ক্ষিত শত্রুর আগমনের থেকেও বেশি আশ্চর্যের ব্যাপার। তেমনি এক আশ্চর্যজনক কাণ্ড করে বসল মেজর ওয়ালিউল্লাহ।
জেনারেল এনামের কথা শেষ হতেই সে উচ্চস্বরে হেসে উঠল। উপস্থিত সকলে অবাক হয়ে তাকায় মেজর ওয়ালিউল্লাহর হাস্যরত মুখশ্রীর দিকে। দর্পণ নিজ চিন্তায় বিভোর ছিল। কারো এমন ঘর কাঁপানো হাসিতে তার ধ্যানচ্যুত হয়। সে ভ্রু কুঁচকে তাকায় মেজর ওয়ালিউল্লাহর দিকে। এই গম্ভীর পরিবেশে এমন হাসি বেমানা লাগছে তার কাছে। হাসতে হাসতে চোখে পানি আসার উপক্রম মেজর ওয়ালিউল্লাহ যেন দুনিয়ার সবচেয়ে হাস্যকর জোকস শুনেছে সে। জেনারেল এনামের দৃষ্টি সরু তীক্ষ্ণতর হয়। থুতনিতে আঙুল ঠেকিয়ে সে নীরবে তাকিয়ে আছে মেজর ওয়ালিউল্লাহর দিকে। কণ্ঠ খাদে এনে শীতল কণ্ঠে শোধায়, মেজর ওয়ালিল্লাহ, আপনি হাসছেন? মেজর ওয়ালিউল্লাহ তখনও হাসছে। হাসতে হাসতেই সে চেয়ারে হেলান ছেড়ে ঠিক হয়ে বসল। বহু কষ্টে হাসি থামিয়ে হাতের নিউজ পেপারটা জাগিয়ে সকলকে দেখিয়ে বলল, সরি স্যার, অ্যাকচুয়ালি আমি মাত্রই একা হাস্যকর সংবাদ পড়লাম। এতটাই হাস্যকর যে আমি হাসি ধরে রাখতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি কখনোই হাসতে পারি না, এটা আপনি জানেন। জেনারেল এনাম কিছু বলল না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। সকলে আবার আড্ডায় মশগুল হলো। তবে দর্পণের কুঁচকে যাওয়া ভ্রুদয় মসৃণ হলো না, বরং সন্দিগ্ধ অনুভূতি তীব্রতর হয়ে তা আরও কুঁচকে যায়। সন্ধ্যা থেকেই মেজর ওয়ালিউল্লাহর অস্বাভাবিক আচরণ তার দৃষ্টি আকর্ষণ কাটছে। তাকে এড়িয়ে চলছে। তার উদ্গ্রীবতা বাড়ে কখন মেজর ওয়ালিউল্লাহর সাথে কথা বলবে। মস্তিষ্কে আবারও জট পাকানো শুরু হয় নিজামের ভাই কে, তাদের সাথে সাইফ চৌধুরী মেজর ওয়ালিউল্লাহর কি সম্পর্ক। এতদিন ভাবতো এটি সাইফ চৌধুরীর অসম্পূর্ণ কেস। সে শুধুমাত্র কেসটিকে তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করছে। কিন্তু দিনকে দিন যে কেসটা ব্যক্তিগত হয়ে দাঁড়াচ্ছে, কেসটি জুড়ে সিয়াসা চৌধুরীর নাম যে সে ক্রমেই সহ্য করতে পারছে না। মস্তিষ্কে বারবার ঘুরঘুর করছে সাইফের বলা কথাটি, সে আমার পরীর দিকে নজর দিয়ে বসেছে। দিন শেষে সত্য এটাই যে সিয়াসার স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার একমাত্র কারণ সে। ভেতরটা অস্থির হয়ে উঠল দর্পণে। যতক্ষণ পর্যন্ত না কেসটি থেকে সিয়াসা চৌধুরীর নাম নিশ্চিহ্ন করতে পারছে, ততক্ষণে এই অস্থিরতা থামবে না। আর সে জানে তার হাতের সময় খুব কম। কিন্তু এটা কখনো অজানা সে তার গন্তব্যে ঠিক কোথায় পৌঁছেছে। অন্ধের মতো সে কার পেছনে ছুটছে, আদৌ সে কতদূর কিংবা কতটা কাছে। একের পর এক প্রশ্নবোধক চিহ্ন মস্তিষ্ক জুড়ে। স্যার, আপনার থুতনিতে এই দাগটা কিসের? না মানে বাচ্চাদের দাঁতের আকৃতি স্পষ্ট। এটাও কি কোনো মিশনে থাকাকালীন আঘাতের কারণে হয়েছে? ফের সুবেদারের কৌতূহলী কণ্ঠে অদ্ভুত প্রশ্ন। দর্পণ বিরক্ত হয়, কারণ মুখে দাগ নিয়ে এত কৌতূহলের কি আছে। জেনারেল এনাম হেসে উঠল, আমোদিত কণ্ঠে বলল, এটা এক টুইটি বার্ড কামড়ে দিয়েছিল। সে অনেক বছর আগেকার ঘটনা। আদরে এক বাচ্চা মেয়ে কাউকে আদর করতে দিত না। আমি তাকে আদর করেছিলাম বলে সে রেগে কামড়ে দিয়েছিল। বাচ্চাদের ধারালো দাঁতের ক্ষত সহজে নিশ্চিহ্ন হবে না। বলেই সে উচ্চস্বরে হেসে উঠল। বাকি কর্মকর্তারাও হেসে উঠল তার সাথে। মেজর ওয়ালিউল্লাহ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে জেনারেল এনামের থুতনির ওই দাগটির দিকে। হাসতে হাসতেই জেনারেল এনাম মেজর ওয়ালিউল্লাহর চোখের দিকে তাকায়। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। সেই দৃষ্টিতে তৃতীয় এক সরু দার্শনিকের ন্যায় দৃষ্টি আটকে যায়। সহনশীলতার ঊর্ধ্বে থাকা নিম্ন তাপমাত্রার এসির শীতলতায় তখন মানবদেহ জমে যাওয়ার উপক্রম। মেঝে যেন এক টুকরো বরফখণ্ড। ট্রাউজার স্থানচ্যুত হয়ে পায়ের শুভ্র ফ্যাকাশে ত্বক লাল হয়ে উঠছে অস্বাভাবিক তাপমাত্রার কারণে। তবুও মেয়েটি নিশ্চল নিঃসার অনুভূতিহীন দেয়ালের এক কোণায় বসে আছে নীরবে নিভৃতে। বিচ্ছেদের ভয়ে মেয়েটির অভ্যন্তরে তখন উত্তপ্ত ঠিক অগ্নিশিখার ন্যায়। সেই উত্তপ্ততার কাছে হার মানে বাহ্যিক এই অসহনীয় শীতলতা। দর্পণ ঠিক বলে মেয়েটির ত্বক মাখনের মতো। মেয়েটির সৌন্দর্যের বর্ণনা সে দিতে পারে না। সেই অবর্ণনীয় সৌন্দর্যে আজ প্রতিকূলতার বিরূপ প্রভাব স্পষ্ট। মেয়েটির শরীর রক্তশূন্য হয়ে উঠল। অন্ধকারে ঘরের এক কোণায় যেন একগুচ্ছ বরফ কুচি জড়সড় হয়ে আছে। বাবা নামক সুপারম্যানের যত্নে গড়া মেয়েটির দেহের উপর আজ এত অনাদর কেন? চঞ্চল অশ্রুসিক্ত চোখ দুটো ফোনের স্ক্রিনে নিবদ্ধ।
চোখের চঞ্চলতায় ভেতরকার অস্থিরতা স্পষ্ট। লম্বা চিকন আঙুলগুলো আবারও চালায়, আবারও বলতে ঠিক কতবার। বড় ভাই নামকরণ করা নাম্বারটির নিচে ঠিক 26 বার লেখা। রিং হচ্ছে, তবুও রিসিভ হচ্ছে না। হচ্ছে না নাকি করছে না, এমন প্রশ্ন অযথাই উকি দেয় মেয়েটির মনে। মেয়েটির মাথা কাজ করে না, প্রচুর মানসিক চাপ অনুভব করতে শুরু করে। একটা সময় আর পারল না, দুহাতে মাথা আঁকড়ে শব্দ করে কেঁদে উঠল। মেয়ের হাতে বাবা বিষ তুলে দেয়। একটা মেয়ের জন্য এই থেকে অভিশপ্ত মুহূর্ত আর কিছু হতে পারে না। সর্বদা ঝঞ্ঝাটহীন জীবনটাতে আচমকাই শক্তিশালী লহরীর ন্যায় আছড়ে পড়া এই কঠোর পরিস্থিতি মেয়েটির ক্ষীণ সহনশীলতা ভঙ্গ করে দিল। চলমান একটা ঘটনা এগুলো সহ্য করতে পারছে না। সিয়াসা তার জীবনটা তো এমন ছিল না। ফ্রাস্ট্রেশন, দুশ্চিন্তা, ভয়, বিচ্ছেদ, এই শব্দগুলো তো কখনো তার জীবনে ছিল না। তবে কেন হঠাৎ করে এই অশনির ধমকা হাওয়া তাকে ছুঁয়ে যাচ্ছে? একটু দিশা খুঁজে পাওয়ার লোভে আবারও ফোন লাগায় নাম্বারটিতে। একমাত্র এই লোকটাই পারে তার হাসি ফিরিয়ে দিতে। সে তো বলেছে সে সব ঠিক করে দেবে, তার মানে নিশ্চয়ই দেবে। আকাশসম ভরসারা প্রাণ ফিরে পেল যখন ফোনটি রিসিভ হলো। কান্নারত মুখশ্রীতে হাসি ফুটে উঠল সিয়াসার। কম্পিত হাতে তাড়াতাড়ি করে চোখের পানি মুছতে লাগলো। লোকটাকে বললেই সে সব ঠিক করে দেবে, বাচ্চাদের মতো মনে মনে এতটুকু আওড়াতে লাগলো। ও পাশ থেকে কোনো শব্দ আসার আগেই প্রচণ্ড অধিকার বোধ নিয়েই সিয়াসার তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দিল লোকটির উদ্দেশ্যে। আপনি পাপার সাথে কথা বলছেন না কেন দর্পণ? নমনীয় কণ্ঠের কোনো জবাবের আশায় থাকলেও তাকে পুরোপুরি আশাহত করে লোকটি গম্ভীর গলায় বলল, আই এম কলিং ইউ লেটার। অলসতার সহিত মেঝেতে ঝেড়ে রাখা দেহটি খানিক নড়ে চড়ে উঠল। দেহ জুড়ে অবাকের রেশ। লোকটি কি বুঝতে পারছে না সে কি অবস্থায় আছে? কই আছে তো তার গলার স্বর শুনেই বুঝে ফেলত তার অস্বাভাবিকতা। সিয়াসার কান্নার ফের উপচে বেরিয়ে আসতে চাইছে। ঠোঁট কামড়ে কান্না আটকায় সে। আপনি কি বুঝতে পারছেন না আমি কি পরিস্থিতিতে আছি? আর কত দর্পণ, আমি ঠিক আর কতবার আপনাকে এই কথা বলে যাব বলুন? বলতে বলতে আমি আজ এমন পর্যায়ে এসেছি যেখানে আমায় চুজিংয়ের অপশন দেওয়া হচ্ছে, যেটা আমি কখনোই পারবো না। তবুও আপনি নির্লিপ্ত। আপনার এত নির্লিপ্ততা আমার সহ্য হচ্ছে না দর্পণ। কামরা ভর্তি সেনা কর্মকর্তারা মাঝে মধ্যেই দৃষ্টি চুরি করে কোনা চোখে তাকাচ্ছে চোয়াল শক্ত করে তিনাগুলে কানে ফোন চেপে ধরা লোকটির দিকে। দৃষ্টি একদম ক্রস করে দাঁড়িয়ে থাকা দুটো ফ্ল্যাগের দিকে। দর্পণের চেয়ারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সুবিধার ঠোঁট চেপে হাসি আটকায়। কেননা দৃষ্টির প্রখরতায় থাকা কাঠিন্যতায় মনে হচ্ছে একটু পরেই ফ্ল্যাগ দুটোতে আগুন ধরে যাবে, যেমন হলিউড অ্যানিমেশনগুলোতে আগুন জ্বলে ওঠে। লোকটা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, তাও আবার এইভাবে। অনেকক্ষণ ধরেই স্যারের ফোন বাজছিল, সে দেখেছে। ভেসে ওঠা পরিচিত মুখটিকে দেখেই নিশ্চিত হয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো এই লোক এত মাস ধরে গার্লফ্রেন্ড পাচ্ছে কিভাবে? যেখানে মেয়েরা বাবু সোনা যান না বললে পরের দিন সকালেই ব্রেকআপ করে পালায়, সেখানে এই লোক করুই কাঠের এই তেতো মুখ নিয়ে প্রেম করে বেড়াচ্ছে, তাও আবার সাইফ চৌধুরীর মেয়ের সাথে। একদিক থেকে উচিত শিক্ষা হয়েছে ওই ডাকাতিনির। সে ঠিক জানতো ওই বেয়াদব ডাক্তারের কপালে একটা সফট সুইট হ্যান্ডসাম স্বামী কোনো দিন জুটবে না। মেজর ওয়ালিউল্লাহ দেখা করা থেকে না করে দিয়েছে, তার সময় নেই এখন দেখা করার। উপরমহল থেকে চাপ, কোর্টের নির্দেশ, তারপর মেজর ওয়ালিউল্লাহর পিছু হেঁটে যাওয়ার বিক্ষিপ্ত দর্শনের মস্তিষ্ক। তার উপর মেয়েটির এই কান্নারত কণ্ঠে একের পর এক প্রশ্ন তার মস্তিষ্কে জ্বলন্ত আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করল। তবুও যথাসাধ্য নিজেকে সামলে নেওয়ার প্রয়াস চালায়। ফের গম্ভীর গলায় বলল, ব্যস্ত আছি, পরে কথা বলি। মেয়েটি চাপা কান্না উপচে বেরিয়ে আসলো। ধিমি কণ্ঠে বলল, আপনার মধ্যে বিন্দু মাত্র উদ্বিগ্নতা দেখা যায় না দর্পণ। পাপা বিয়ে ঠিক করেছে আমার, আর আমি এখনও আপনাকে অনুরোধ করে যাচ্ছি আমার সাথে দেখা করার জন্য। আমি ভুল, আপনি হয়তো কখনো সিরিয়াসই ছিলেন না আমার সম্পর্কে, আমাদের সম্পর্কটা নিয়ে, তাই এত অবহেলা উপেক্ষা। আর আমি এদিকে স্বপ্নের সাগরে হাবুডুবু খাচ্ছি, দিনের পর দিন পাপার সাথে লড়াই করছি ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, যেখানে দ্বিতীয়জন একদম নির্লিপ্ত। একার কন্ট্রিবিউশনে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আপনি হয়তো কখনো আমায় অনুভবই করেননি,
করলে আজ আমার এই পরিস্থিতিতে আপনার মাঝে এত নির্লিপ্ততা বিরাজ করতো না। ক্ষণিকের জন্য নিজের হুঁশ খুইয়ে ফেলা মেয়েটির কান্নারত কণ্ঠে বলা অভিযোগগুলো দর্পণের বিক্ষিপ্ত মস্তিষ্কে কাটার ন্যায় চুপল। ফোন কানে চেপে সজোরে চেয়ারে লাথি লাগিয়ে ধূপধাপ পা ফেলে অফিস রুম থেকে বেরিয়ে নীরবে চলে যায়। রুক্ষ গলায় খানিক চেঁচিয়ে বলে, কাম অন শিয়া, আই এম কন্টিনিউয়াসলি সেইং দ্যাট আই এম বিজি অ্যান্ড ইউ আর ডুইং সাচ এ চাইল্ডিশ বিহেভিয়ার। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি বসে বসে খাই না, আমায় কাজ করতে হয়। প্রথমবার উঁচু আওয়াজে বলা কথাটির পরিপ্রেক্ষিতে মেয়েটির কান্নারত মুখটি স্তম্ভিত হয়ে রইল খানিকক্ষণ। নিজেকে সামলাতে গেলে ওষ্ঠপুটে তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে। দেহের ভার ছেড়ে নিশ্চল নিস্তরঙ্গতাকে সঙ্গী বানায়। ম্লান কণ্ঠে বলল, আম রিয়েলি ডুইং চাইল্ডিশ বিহেভিয়ার দর্পণ। আপনাকে হারিয়ে ফেলার কথাটা যখনই আমার মস্তিষ্কে আসে আমি বাচ্চাদের মতো হয়ে যাই, জেদি। বাচ্চারা যেমন খেলার জোরে জেদ করে, এটা তার লাগবেই, আমারও তেমন জেদ কাজ করে, আপনাকে আমার লাগবেই। ও আমি আবারও কথা বাড়াচ্ছি, আপনি তো ব্যস্ত, আপনার অনেক কাজ। এমন না হোক আপনার এই ব্যস্ততার আড়ালে আমিই হারিয়ে যাই। দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। অপর পাশে নিস্তব্ধতা অনেক আগেই ছেয়ে গিয়েছে, তবুও কানে ঠেকানো ফোনটি। সরু দৃষ্টির ক্রোধ যে অচিরেই পালিয়ে গিয়েছে। অনড় দৃষ্টি নিকষ কালোয় নিমজ্জিত গগনে মিটিমিটি করে জ্বলতে থাকা তারাদের দিকে। প্যান্টের পকেট থেকে হাতটি বের করে দর্পণ। কান থেকে ফোন নামালেই হোম স্ক্রিনের ছবিটি জলজল করে উঠল। বাঁকা চোখে লালচে ঠোঁট উল্টে তাকিয়ে আছে তার দিকে। কথা বলার সময় নানা অঙ্গভঙ্গি করে মেয়েটি। এটা খুব রেয়ার সে মেয়েটির এই অঙ্গভঙ্গিগুলোকে ক্যামেরাবন্দি করতে সফল হয়। তেমনি মেয়েটির অজান্তে এক রেয়ার পিকচার এটি, তার খুব পছন্দেরও। দৃষ্টি সরিয়ে নিল সে, তপ্ত শ্বাস ফেলে ফোন পকেটে ঢুকিয়ে অফিস রুমের দিকে পা বাড়ায়। দর্পণ ঢুকতেই সকল অফিসাররা নড়ে চড়ে উঠল। এখানে উপস্থিত সকলে ট্রাই-7 কেসটির জন্য কাজ করছে। দর্পণ নিজের জায়গায় বসে বলল, শুরু করুন আপনারা। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করল। তন্মধ্যে একজন মিনমিন করে বলল, স্যার, আপনার সমস্যা থাকলে আমরা কাজটা কাল করতে পারি। আমি বলেছি আমার কোনো সমস্যা রয়েছে? আমরা শুরু করেছি স্যার। আশরাফ ব্যস্ত হাতে কক্ষের দ্বিতীয় দরজার লক খুলে কাঙ্ক্ষিত কক্ষে ঢুকতেই অত্যন্ত শীতলা হাওয়া বাড়ি খেল দেহে। দেহের নুইয়ে থাকা লোমগুলিও শটান হয়ে দাঁড়িয়ে গেল অতিরিক্ত ঠান্ডা হাওয়ায়। পুরো ঘর অন্ধকার, অস্থির পানে এদিক ওদিক তাকালেই চোখ যায় দেয়ালের কোনো কোণা থেকে আসা মৃদু আলোর উৎসের দিকে। দু হাতে ফোন আঁকড়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি। অক্ষিদয়ে কোনো অশ্রু না থাকলেও নিকষ কালোয় আবৃত অক্ষি পল্লবদয় ভিজে দলবদ্ধ হয়ে আছে। আশরাফ এসি বন্ধ করে ধীর পায়ে এগিয়ে যায়। হাঁটু গেড়ে ঠিক সিয়াশার সামনে গিয়ে বসে। কারো উপস্থিতি টের পেয়ে সিয়াশা তাকায় সামনে। আশরাফ দীর্ঘশ্বাস ফেলে দুহাত বাড়িয়ে দিল। মেয়েটি নিস্তব্ধতা ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। প্রবল বেগে আসছে পড়ে মামার বুকে। কাঁদতে কাঁদতে বলে, আমায় কেউ বুঝতে চাইছে না মামু, কেউ না। এতদিন আমি শক্ত কণ্ঠে পাপার সাথে লড়ে এসেছি, যার ভরসায় সেই আমার প্রতি নির্লিপ্ত, যে যার মতো যুক্তি দেখিয়ে আমায় দমিয়ে দিচ্ছে। অথচ আমি এক অসহায় দুর্বল বোকা মেয়ে, যে কিনা নিজের অনুভূতির সাথে পেরেই উঠছি না। মামু প্লিজ পাপাকে একটু বোঝাও না, আমায় এত বড় শাস্তি কেন দিচ্ছে? এতটা কঠোর কি করে হতে পারে সে? তার সিয়ার হাতে বিষ কিভাবে তুলে দিতে পারে? তার সিয়াকে এত বড় অপরাধ করে ফেলেছে, যার জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি কি এতটাই খারাপ মেয়ে মামু? প্লিজ বলো না। আশরাফ শক্ত করে জড়িয়ে ধরল ভাতিকে। মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত করার প্রয়াসে বলল, আমার সিয়া বেস্ট, দুনিয়ার সবচেয়ে ভালো মেয়ে সে। পাপা এখন রেগে আছে তাই ওভাবে বলে ফেলেছে, ওটা মাথায় নেয় না। আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো, আর তোর ওই মেজরের সাথেও বলবো। আমার সিয়াকে কাদায় কত বড় সাহস! এখন কান্না থামা, চোখের কি অবস্থা করেছিস দেখ। তোর ওই রক্তেরা মেজর তোকে দেখলে বেহুশ হয়ে যাবে। ওঠ, ওই শর্মিলার চোখে কি যেন দেয় না, শ্মশানা যেন, আলু চল ওগুলো দিয়ে দিই। মামার করা মশকরায় ও মেয়েটির কান্না থামে না। বুকের ভেতরে চলা ঝড় সামনে ওঠা দুষ্কর। কিছুক্ষণ বাদ সে মুখ তুলে মামার দিকে তাকিয়ে শুধায়,
পাপা কেন সেনা কর্মকর্তাদের পছন্দ করে না মামু? আশরাফ বিব্রত চাহনিতে তাকায়। বিব্রত বোধ লুকিয়ে স্বাভাবিকভাবেই বলল, তোর পাপা কেন, তোর নানু ভাই, আমি, তোর মা, এমনকি যারা এই সামরিক বাহিনীর সাথে যুক্ত, তারা কেউই চায় না তাদের পরিবারের কেউয়ের সাথে জোড়াক। তাই দুলাভাইও চায় না, তোর নানু ভাইও তোর মাকে তোর পাপার সাথে বিয়ে দিতে চাইতো না। জুৎসই উত্তর না মেলায় মেয়েটি চুপ করে পড়ে রইল মামার বুকে। কার্নিশ বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রু। সর্বদা নরম স্বরে কথা বলা ব্যক্তিটির মুখ থেকে শোনা ওই দারাজ আওয়াজ তার ভেতরকার বিচ্ছেদের ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। মধ্যরাতের নিশি পোকারা রাতের নিস্তব্ধতা কাটানোর তীব্র প্রচেষ্টায় মত্ত। গগনের বুকে তখন রাতের সর্দারনি তার সিংহাসনে বসে বসে পুরো ধরণীতে আলো ছড়াচ্ছে। রাতের সবচেয়ে মুগ্ধকর দৃষ্টিনন্দনীয় একটি গ্রহ হল মৃগাঙ্ক। যুগ থেকে যুগান্তরে ইতিহাসে যতবার রাতের সৌন্দর্যের বর্ণনা এসেছে, ততবার সেই বর্ণনার মুখ্য ছিল মৃগাঙ্ক। সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত তার প্রতি মুগ্ধ হয়নি এমন আদম সন্তান খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যায় সভ্যতার শেষের মুহূর্তে পর্যন্ত এর প্রতি মুগ্ধতা বজায় থাকবে। তাই তাকে অন্ধকার রজনীর সর্দারনি বললে খুব একটা অপরাধ হবে না। ছুটে আসা আলোক ছটায় ধরণীর উক্ত প্রান্তের কোনায় কোনায় আলোকিত হয়ে আছে। সেই আলোয় দৃশ্যমান দোদুল্যমান বাটারফ্লাই গাছগুলো। বারান্দার ঝুলন্ত বাগানের সবুজের মাঝে টকটকে লাল রঙা বাটারফ্লাই গাছটির দুর্ধর্ষ রাজত্ব চলছে। চাঁদের আলোয় সেই নজর কাড়া টকটকে রংটি অনেকটা দৃশ্যমান। সকাল হলে তার টকটকে লাল পাতা দুটো ডানার মতো ছড়িয়ে থাকে। সন্ধ্যা হলেই আবার ডানার ন্যায় পাতা দুটো একত্রিত হয়ে যায়। তার এই সৌন্দর্যের কাছে সবুজ অ্যারোহেড গাছটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সর্বদা মাথা নিচু করে ঝুলে থাকে। কারণ ওই বাটারফ্লাই গাছটি সবার আগে সকলের আকর্ষণ কারে নিজের আকর্ষণীয় রঙের ধারা। বারান্দার গদিতে হাত পা ছড়িয়ে বসে থাকা সাইফের মাথার উপর 3টা বাটারফ্লাই গাছ ঝুলছে। অনেকক্ষণ ধরেই সাইফ এখানে বসে আছে। সকলের আকর্ষণকারী এই গাছটি প্রজাপতির ডানার আকৃতির ন্যায় পাতাগুলো চুপসে থম মেরে বসে আছে। কেননা সাইফ নামক দৃষ্টিধারী মানবটির একটু আকর্ষণ কাটতে পারেনি সে। এ তো ভারী অপমান। এসেছে থেকে হাতের ওই পোশাকটির দিকে তাকিয়ে। হয়তো তাতে ইগো হার্ট হয়েছে তার। কি এমন আছে ওই পোশাকটিতে তার ডানাদের থেকেও সুন্দর বুঝি? সাইফ কোলের ওপর পোশাকটিতে অনবরত হাত বুলিয়ে যাচ্ছে। এই পোশাকটির কোথায় কি আছে সে সব জানে। একটা ম্যাটারনিটি ফ্রক। কল্পনায় ভেসে উঠল রঙিন অতীতগুলো। আনমনে হেসে উঠল সাইফ। সেদিন বৃহস্পতিবার ছিল। কর্মজীবনের শুরু থেকেই আশফাক আহমেদ অজানা কারণে সাইফকে সহ্য করতে পারত না। পুরোপুরি অজানা নয়, একটু আন্দাজা আছে তার। হয়তো তার অধ্যত্ত জেদি আচরণের কারণে। সেটা যাক, ওই জাদ্রেল তাকে পছন্দ করুক বা না করুক তাতে তার কি? তার মেয়ে তো পছন্দ করে, তাতেই সে সন্তুষ্ট। তবে তার সন্তুষ্টিতে খানিক কুনজর পড়ে অবশ্যই আশফাক আহমেদের। গত সপ্তাহে দুর্ভাগ্যক্রমে আশফাক আহমেদ জানতে পেরে যায় সাইফ এবং আশার প্রণয়ের কথা। সেই থেকে সাইফের ওপর 3rd ডিগ্রি টর্চার চলছে। সকাল 5:30টায় ডিউটি শুরু হয়। ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম সেই শিডিউলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে ক্রুর ব্যবহার তো আছেই। ডিউটি শেষ হওয়ারও কোনো সুনির্দিষ্ট টাইম নেই। কখনো রাত 2টো তো কখনো 3টা। ও হ্যাঁ, সাথে হুমকি ধমকি তো ফ্রি। এই যেমন তার মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখলে চাকরি খেয়ে নেবে, জেলে পড়ে দেবে। এহেন হাস্যকর হুমকি ধমকি সাইফের চারিধারেও ঘেঁষতে পারে না। তার ক্ষতি সাধন তো দূরের কথা, ভবিষ্যতের শ্বশুর তাই দাঁতে দাঁত চেপে সাইফ সহ্য করে নেয় সকল অত্যাচার। সাইফের বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। তারা 2 ভাই। বড় ভাই বাবার মতো সরকারি কর্মকর্তা, ভদ্র গুণে একদম বাবার অবিকল তার বড় ভাই। আর সাইফ ঠিক তার উল্টোটা। ছেলের অধ্যত্ত জেদি আচরণে সাইফের বাবা প্রচুর রাগারাগি করতেন। সে কখনোই চাইতো না ছেলে এমন কোনো চাকরি করুক, কিন্তু সাইফ মহা তেরা এই কাজে সে ফ্যান্টাসি খুঁজে পায়। সরকারি চাকরির মতো বোরিং চাকরি করে পেট মোটা ঘুষখোর হতে সে ইচ্ছুক নয়। রাত বিরাতে ঘরে আসা দূর দূরান্তে মিশনে যাওয়া ছেলের রক্তাক্ত দেহ দেখতে তার বাবা কোনো ক্রমেই রাজি নয়।
রোজকার ঝগড়ার অবসান করে সে একদিন রাত 3টার সময় সাইফকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেয়। বলেছে সুস্থ সবল টাইমলি যেদিন ডিউটি থেকে ফিরতে পারে সেদিনই শুধু ঘরে ফিরে যেন, এছাড়া যেন রাস্তায় ঘুমায়। বাবার এমন কঠোর আচরণে সেই রাত সাইফ ভবঘুরে হয়ে ঘুরে বেরিয়েছিল। সকাল হতেই পথ শিশুদের নিয়ে একসাথে নাস্তা করে বাবার ঘরের জানালায় কাঁচ ভেঙেছে ঢিল ছুঁড়ে। তারপরে হাসি মুখে অফিসে গিয়েছিল। তখনই নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাট কেনে। যেদিন ডিউটি টাইমলি শেষ না হয় সেদিন নিজের ফ্ল্যাটেই ঘুমায়। এই নিয়ে সাইফের মায়ের আহাজারির শেষ নেই। স্বামীর সাথে রাগ করে বহুদিন স্বামীর কামরা ত্যাগ করে অন্যত্র থেকেছে ভদ্রমহিলা। যদিও এতে সাইফের সরকারি চাকরিজীবী বাপের কিছু যায় আসে না। সাইফ তেরা তো আর শুধু শুধু হয়নি, সেখানেও এই ভদ্রলোকের হাত রয়েছে। রাত 3:15 সাইফ ক্লান্ত অবসন্ন দেহটি টেনে হিচড়ে নিজের ফ্ল্যাটে ঢুকল। তার ডিউটি শেষ হয়েছে 2টায়। হোটেল থেকে খেয়ে বাসা পর্যন্ত আসতে আসতে এতটা বেজে গিয়েছে। ইউনিফর্ম জুতো সহই সোজা গিয়ে বিছানায় ধপ করে উবু হয়ে শুয়ে পড়ল। মিনিটের মাঝে ঘুমিয়ে পড়ল সাইফ। খুবই ক্লান্ত ছিল। 5 মিনিটের মাথায় ঘরটি ঝনঝনিয়ে উঠল মোবাইলের অনবরত রিংটনে। সাইফ ঘুমের ঘরে ফোনে কানে তোলে। কেউ ফুপিয়ে কাঁদছে, সাইফের সেদিকে খেয়াল নেই, সে তন্দ্রাচ্ছন্ন। আশা কাঁদতে কাঁদতে বলল, পাপা আমার বিয়ে ঠিক করেছে সাইফ, আপনি কিছু করুন। সারাদিন তো মাথার ভেতরে ঘোরে এই বাপ বেটি, কিন্তু ঘুমের মাঝেও এই বাপ বেটি এখন তাণ্ডব শুরু করেছে। সাইফের কানে যাচ্ছে আশার সব কথা, কিন্তু মাথা কাজ করছে ঘুমে বিভোষে। আশা বারবার সাইফকে ডাকছে। আশা এবার খানিক চেঁচিয়ে উঠল, সাইফ আপনি কি শুনতে পাচ্ছেন? আচমকা কান ফাটানো চিৎকারে সাইফের হতচকিত হয়ে লাফ দিয়ে উঠল। ওই শালা কে রে? সালার বাপ বেটি, সারাদিন এত মাথা খাও তাতেও হয় না, এখন স্বপ্নে এসেছিস মাথা খেতে? তোদের দুটোকে আমি দেখে নেব। সাইফ নিজের ভাষা ঠিক করুন, নয়তো আপনার চাকরি খেয়ে নেব। সাইফের ঘোর ভাঙে আবারও ভেসে আসা রিনরিনে নারী কণ্ঠে। এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান আন্দাজা করতে পারল। সে চৌকিতে পড়ে থাকা মোবাইল হাতে নেয় কলে আসা। সাইফ জিভ কাটল। পরপরই সে দাঁত কিরমির করে তাকায় ভেসে থাকা ছবিটির দিকে। সারাদিন বাপ চাকরি খাওয়ার হুমকি দেয় সারা রাত বেটি। এই দুটোকে সে দেখে নেবে। বিয়ে করে 2 দিন না খাইয়ে রাখবে বেটিকে, তারপর দেখবে 2 বাপ বেটি কিভাবে চাকরি খাওয়ায় হুমকি দেয়। আর বাপকে তো সামনে রেখে মেয়েকে চুমু খাবে। এটাই ওই জাদ্রেল আশফাক আহমেদের উচিত শিক্ষা হবে। সে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে ফোন কানে তুলল। হুমকি ধুমকি দেওয়া শেষ হলে যা বলতে ফোন করেছ তাই বলে ফোন রাখো, ঘুমাবো। তোমার বাপ সারাদিন খেতে দেয়নি, 2টো পর্যন্ত ডিউটি করিয়েছি, তার ড্যাশ ড্যাশ তোমাকে বললাম না? তাহলে তো আবার বেয়াদব বলবে, যা বলার তাড়াতাড়ি বলো। পাপা আমার বিয়ে ঠিক করেছে। বিয়েতে বিয়েতে না জানো মানুষ পাচ্ছ না, আমি আসবো? সাইফ! আশা চেঁচিয়ে উঠল রাগে। সাইফ ঠুলছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে সে, আর বসে থাকতে পারছে না। ধপ করে বালিশে মুখ ডুবিয়ে কোনো মতে মাফ চেয়ে বলল, দুঃখিত আশা, তুমি তোমার ওই চাঁদরেল থুড়ি তোমার পাপার কথায় ভয় পাচ্ছ কেন? তোমার সাইফের ওপর তোমার বিশ্বাস নেই? ওই চাঁদ না, মানে তোমার বাপ, ওই ওই লোকটাকে তো আমি সম্মানই দিতে পারি না। কান থেকে ফোন সরিয়ে সাইফ বিড়বিড় করল। আবারও কানে ফোন নিয়ে বলল, তোমার বাবার সামনে থেকে তোমায় আমার ঘরে তুলবো, এটা শুনে রাখো। এখন নিজেও একটু ঘুমাও আর আমিও একটু ঘুমাই প্লিজ, তোমার পায়ে পড়ি, রাত 3টা বাজে। আশা খুশি হয়ে গেল, চোখের পানি মুছে হাসি মুখে বলল, ধন্যবাদ সাইফ, ভালোবাসি। সাইফ শোনে না, সে ইতিমধ্যেই নাক টানছে। বিয়ের আসর থেকে বর্তমান সেনাপ্রধান আশফাক আহমেদের একমাত্র মেয়েকে নিয়ে পালিয়েছে তারই তত্ত্বাবধায়নে কর্মরত এক জুনিয়র কর্মকর্তা। ওয়েডিং ভেন্যুতে নিমন্ত্রিত 7 জন কর্মকর্তা যারা সাইফের ঘনিষ্ঠ বন্ধু, তারাও এই অপকর্মের সাথে জড়িত। আশফাক আহমেদ পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে ঢাকা থেকে যেন কোনো বাস গাড়ি কিচ্ছু বের হতে না পারে। আশফাক আহমেদ লাস্ট ওয়ার্নিং দিয়েছিল ওয়ালিউল্লাহকে, 2 ঘন্টার মাঝে যদি তার মেয়েকে তার সামনে না এনে দিতে পারে তবে সাইফ সহ সকলকে চাকরি থেকে সাসপেন্ড করা হবে।
সাতজন বাধ্যগত ছেলের মতো মাথা নেড়ে সেখান থেকে বের হয়ে আসে। তার ঠিক 10 মিনিটের মাথায় গেট দারোয়ান আশফাক আহমেদকে একটা খাম দেয়, যার মধ্যে কাবিননামার কপি এবং একটি চিঠি দেয়। চিঠিতে লেখা, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে স্যার, কিন্তু বন্ধুর খুশি হারিয়ে গেলে তা আর ফেরত পাওয়া যাবে না। তাই দুঃখিত স্যার। সাইবার আশা ঠিক আছে, আপনার দোয়া প্রার্থী। আশফাক আহমেদ রাগে ফেঁসে পড়ে। 7 জনের অভিভাবককে অফিসে ডেকে যাচ্ছে তাই ভাবে অপমান করে, সাথে সাসপেন্ড লেটারও ধরিয়ে দেয়। চলতি মাসের বেতন তো দূরের কথা, সকলের অভিভাবক আসলেও সাইফের অভিভাবক আসেনি। তাই আশফাক আহমেদ বাধ্য হয়েই সাইফের বাড়িতে যায়। সেখানে গিয়ে বুঝলো সাইফ কেন এত রক্তেরা জেদি উচ্ছন্নে যাওয়া একটি ছেলে। সাইফের ঘরের ডোলবেল বাজাতেই সাইফের বাবা গম্ভীর মুখে দরজা খুলে দেয়। আশফাক আহমেদ তার ফোর্সের সাথে দাঁড়িয়ে আছে। সে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করল, জি, কাকে চাই? আশফাক আহমেদের রাগ তরতর করে বেড়ে যায়। কেমন দায়িত্ব জ্ঞানহীন বাবা! নিজের ছেলে এত বড় অপরাধ করেছে আর এই লোক এখনো জিজ্ঞেস করছে কি চাই। সে চড়াও হয়ে উঠল তার উপর। কাকে চাই মানে? কেমন বাবা আপনি? আপনার কি বিবেক বুদ্ধি আছে কোনো? আপনার ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর আপনি বলছেন কাকে চাই? কোথায় আপনার ছেলে? এখনই তাকে বের করবেন আমার সামনে। তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। আমার মেয়েকে নিয়ে পালানোর দুঃসাহস সে কিভাবে করে? সেনাবাহিনীর ভিড় আশফাক আহমেদের এমন গর্জনে অন্যান্য ফ্ল্যাটের সকলে জড়ো হয়ে গেল সেখানে। তবে সকলকে অবাক করে দিয়ে সাইফের বাবা শান্ত গলায় বলল, আমার একটাই ছেলে, সে হলো সাদাব, যে তার স্ত্রী এবং মায়ের সাথে খাবার খাচ্ছে এখন। আপনি চাইলে আমি তাকে ডাকতে পারি। বলেই সে সাদাফকে ডেকে পাঠায়। সাদাফ এসে ভদ্রতার সহিত তাকে সালাম দেয়। সালাম গ্রহণ করার মতো সুবুদ্ধি আর ঠান্ডা মস্তিষ্ক এখন নেই আশফাক আহমেদের। সে গর্জে উঠল, আপনি মস্করা করছেন আমার সাথে? আপনার সাথে আমার মশকরা করার মতো সম্পর্ক আছে কি? আশফাক আহমেদ ফোঁস করতে করতে আবার বলল, ভালোই ভালো ছেলের ঠিকানা বলুন। কোথায় আছে সে? আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে? নয়তো আপনাদের 3 বাপ ছেলেকে আমি কুঠে উঠিয়েছে ছাড়ব। সাইফের বাবা ঘাড় কাত করে বলল, আমি তো বলেছি আমার আর কোনো ছেলে নেই। বাকিটা আপনার ইচ্ছা, আপনার যা করার আপনি করতে পারেন। রাত হয়েছে, ডায়াবেটিসের ওষুধ আছে, আপনি এখন আসতে পারেন। বলেই সে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আশফাক আহমেদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। এমন কোন জায়গা বাদ রাখেনি মেয়েকে খুঁজতে। শেষ পর্যন্ত সাইফের 7 বন্ধু উধাও। আশফাক আহমেদ তখন অসাড় হয়ে যায় উপেক্ষা করতে করতে মেয়ের একটুখানি খোঁজ পাওয়ার আশায়। তার স্ত্রী চলে যাওয়ার পর থেকে ভালো মন্দ খুঁটিনাটি যে কোনো সিদ্ধান্তের জন্য সে আশার সাথেই আলোচনা করত। তার পুরোটা দুনিয়ায় আশা আর আশরাফ ছাড়া কেউ নেই। মেয়ের এমন কাজে লোকটার অন্তঃস্থলে ক্ষত হয়ে যায়। গতকাল রাতেও তাকে কত অনুরোধ করেও বিয়েটা আটকানোর জন্য, কিন্তু সে কোনো মতেই রাজি হয়নি, যার কারণে মেয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আশরাফ মলিন মুখে বাবাকে দেখে। কনে সাজে আশা বেধরম মারছে বিছানায় কাচুমাচু করে শুয়ে থাকা সাইফকে। সাইফ লাফাচ্ছে আর কাচুমাচু করে তাকাচ্ছে আশার দিকে। একটা সময় আশা হাঁফিয়ে উঠে হাতের ট্রাভেল ব্যাগটা ছুঁড়ে মারে সাইফের মুখ বরাবর। রাগে ফোঁস করতে করতে আশা পাশে রাখা টুরে বসে। সাইফ বোকা বোকা হাসি দেয় তার দিকে তাকিয়ে। হাতের ব্যাগটা আস্তে করে পাশে রাখে। খোলা চেইনের ভেতর থেকে একখানা মশারি সেথায় স্পষ্ট দেখা যাচ্ছে। আশা মূলত এর কারণেই রেগে আছে। কোনো ছেলে বউ নিয়ে পালানোর সময় ব্যাগে করে মশারি আনে, এছাড়া একটা টি শার্ট কেন একটা রোমালও নেই তাতে। এমন ভারী পোশাকে সে এখন কিভাবে থাকবে? সাইফ মিনমিন করে বলল, এত রেগে আছো কেন আশু? মশারি নিয়ে বাড়ি থেকে কে পালায়? সাইফ ঠোঁট উল্টালো, ফের মিনমিনে কণ্ঠে বলল, ভয়ে উত্তেজনায় ভুল হয়ে গিয়েছে। তুমি তো জানো তোমার বাপ, না মানে আমার শ্রদ্ধেয় শ্বশুর আমায় কিভাবে চাপের ওপর রাখে। তার ওই জল্লাদের মতো চোখ, না মানে যেই রাগী দৃষ্টিতে আমার দিকে তাকায়, মনে হয় যেন আমি তার সেনাপ্রধানের গদি হয়ে টানা হেচড়া করছি। ওটাও করব শীঘ্রই। ওই গদির যোগ্য হকদার আমি, তোমার ওই ঘুষখোর বাপ না। এই জন্যই তোমার মাথাটা মাঝে মধ্যে কাজ করে না। কি ঢুকাতে গিয়ে কি ঢুকিয়ে ফেলেছি। তুমি টেনশন করো না,
অলির মায়ের কাছ থেকে অনেক শাড়ি আছে, সেগুলো পরবে। হ্যাঁ, সাইফের কৈফিয়তে আশার রাগ কমল না, বরং ফোঁস করতে করতে আশা একটা সময় হুপিয়ে কেঁদে উঠল। সাইফ হতভম্ব হয়ে যায়। হুড় করে বিছানা থেকে নেমে ছুটে যায় আশার কাছে। দু হাতের আজলাই মেয়েটির গাল দুটো আঁকড়ে ধরে ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে বোকামি, কাঁদছো কেন এভাবে কাপড়ের চিন্তায়? এই জন্য কেউ কাঁদে? আমি এক্ষুনি কিনে আনছি তোমার, যা চালাক। আশা কাঁদতে কাঁদতে সাইফের প্যাড জড়িয়ে ধরে কান্নারত গলায় বলে, পাপা কিভাবে আছে আমি কিছু জানি না সাইফ, সে নিশ্চয়ই অনেক চিন্তায় আছে। তার প্রেশার বেড়ে গেলে অনেক অসুস্থ হয়ে পড়ে। আমি ছাড়া তাকে দেখার মতো আর কেউ নেই। আমি তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সে আমায় কখনো ক্ষমা করবে না। সাইফ এতক্ষণে বুঝল মেয়েটির অযথা রেগে যাওয়ার কারণ। তারা এখন সিরাজগঞ্জে ওয়ালিউল্লাহর গ্রামের বাড়িতে রয়েছে। এই পালানোর বুদ্ধিটা তার ছিল না। সে তো চেয়েছিল ওই জাদ্রেল শ্বশুরের সামনে থেকে তার মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে, কিন্তু ওয়ালিউল্লাহর এই বুদ্ধি দিয়েছে। তারও খুব মনে ধরেছিল প্রস্তাবখানা। বরাবরই চ্যালেঞ্জিং কাজে সে ফ্যান্টাসি খুঁজে পায়। বিয়ের আসর থেকে মেয়ে নিয়ে পালাতেও সে খুব ফ্যান্টাসি খুঁজে পেয়েছিল, তাই নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছে। কিন্তু এখন আফসোস হচ্ছে মেয়েটির কান্নারত মুখশ্রী তার গিলটি আরও বাড়িয়ে দিল। তখন শীতকাল ছিল। ওয়ালিউল্লাহর মা আদর আপ্যায়নে কোনো কমতি রাখেনি। হরেক রকমের পিঠাপুলির দোকান খুলে বসেছিল। গ্রামীণ জীবনযাপনে অনভ্যস্ত আশার খুব বেগ পেতে হয় এহেন পরিবেশে মানিয়ে নিতে। গ্রামের মহিলারা দলে দলে সকলে দেখতে আসে নতুন বউ দেখতে। রাত বাড়তেই ওয়ালিউল্লাহদের ছোট্ট টিনের ঘরটিতে হইচই পড়ে গেল। ওয়ালিউল্লাহ ও তার বন্ধুরা সকলে একসাথে মাঝরাতে বাড়িতে হাজির হয়। সারাটা রাত কেউ ঘুমালো না। শীতের রাতে উঠোনে আগুন জ্বালিয়ে তার পাশে হোগলায় সকলে কম্বল মুড়ি দিয়ে গোল হয়ে বসত। পিঠাপুলি, দেশি মুরগির ঝোল, রুটি, গরুর মাংস আর ফুলঝুরি পিঠার সাথে জমিয়ে আড্ডা দেয় সকলে। আশার মন খারাপে একটু হলেও আনন্দ এসে ভিড় জমায়। পুরোটা রাত সে খুব উপভোগ করলো গ্রামীণ জীবন। প্রভাতের কিরণ ফুটতেই ধানের খেতে আছড়ে পড়া সোনালি রোদে প্রিয় মানুষটির বুকের সাথে লেগে থেকে শুকনো মাটির ওপর খালি পায়ে হাঁটছে। তবে সকাল 10টা বাজতেই তারা সকলে আবার নাস্তা করে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। আশা বেশ অবাক হয় সাইফের এমন কাজে। আমরা এখন ঢাকাতে কেন যাচ্ছি সাইফ? সাইফ হাসি মুখে আশার সামনে এসে দাঁড়ায়। ওয়ালিউল্লাহর মায়ের পুরনো লাল রঙা শাড়িটির আঁচল মাথায় তুলে দিয়ে কপালে দীর্ঘ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। 2 আঙুলে থুতনি ধরে বলে, তোমার সাইব বেয়াদব হতে পারে, কিন্তু নির্দয় নয়। তোমরা বাবা মেয়ে যে দুজনেই ভালো নেই তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তাই চলো, এখন যা হবে পুরো না মানে তোমার পাপার সামনে হবে। সে যদি বলে ডিভোর্স দিয়ে দিতে, তবে সাইফ, এটা কেমন কথা? আর কখনো কথার মাঝে ডিভোর্স শব্দটা আনবেন না। পাপা আর আপনাকে দুজনকেই আমার চাই। আপনাদের সকলকে নিয়ে ভালো থাকতে চাই আমি। সাইফ মুখ বিকৃত করে তাকায়, চেহারায় তার অসন্তোষ। আশা, পুরো কথাটা শেষ করতে তো দেবে। কিসের পুরো কথা? আমি তো বলেছিলাম যদি ডিভোর্সের কথা বলে তবে তার সামনে থেকে আবার তুলে নিয়ে যাব। আশা থমথমে মুখে ফিক করে এসে উঠল। এই লোক কোনোদিন শুধরাবে না। সাইফ মাথা চুলকাতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে কাঠের দরজাখানা চাপিয়ে দিয়ে ফিস করে বলল, ওই অলির কথা শোনা উচিত হয়নি, বুঝলে? এটা স্বাভাবিকভাবে হলে একটা স্বাভাবিক বাঁশও জড়তো আমার কপালে। সেখানে আমি গতকাল 4 রাত চিন্তায় কাটিয়ে দিয়েছি। একটা চুমু খাওয়ারও মুড আসেনি আমার। এটা কোনো কথা হলো বলো? এখন আমার মুড এসেছে চুমু খাওয়ার। ঝটপট 2টো চুমু খাও তো। আশা মিটি মিটি হেসে সাইফের গালে ঠোঁট ছুঁয়ে দিল। সাইফ চাপার স্বরে চেঁচিয়ে উঠল, প্রাইমারি লেভেলের চুমু খাচ্ছ কেন আশা? আমি তো এখন অ্যাডাল্ট, 2 দিন পরে বাপ হবো। আরে বড়দের মতো চুমু খাও। আশা চোখ পাকিয়ে তাকাই সাইফের দিকে। সাইফ নাছর বান্দা আশার আঁচল ধরে টানতে লাগলো। প্লিজ আশা, তোমার একটু তো দয়া হওয়া উচিত। কত বড় আত্মত্যাগ করেছি আমি। বিয়ে করেছি কিন্তু বাসর করিনি। কি অদ্ভুত লোক, কি অদ্ভুত কাণ্ড। লোকে শুনলে আমায় ছিছি করবে। আশা ঠোঁটে ঠোঁট চাপলো। দরজা খুলতে খুলতে শাসানো কণ্ঠে বলল, নাটক কম করেন প্রিয়। এমন পরিস্থিতিতে আপনার এসব ফাজলামো আসে কি করে? আমি বের হচ্ছি, আপনি আসুন। সাইফ তড়িৎ গতিতে মেয়েটির হাত টেনে ধরল। অনুনয় করে বলল, তোমার বাপ আমাকে পেলে জেলে ঢুকিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই।
আর কোনোদিন তোমায় চুমু খেতে পারবো কিনা সন্দেহ আছে। প্লিজ আশা, নিরাশ করো না। আশা শান্ত দৃষ্টিতে তাকায় ঘাড়তেরা লোকটির দিকে। সাইফ নিজের বোকা বোকা হাসি লুকিয়ে অসহায় মুখ বানিয়ে দু হাতে মেয়েটির কোমর জড়িয়ে ঠোঁট এগিয়ে দেয়। দুই জোড়া অস্ত্রের দীর্ঘ এক সন্ধি বিচ্ছেদ ঘটে আশার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে। আশফাক আহমেদের সকল চিন্তার অবসান ঘটিয়ে আশা দুপুর 2টোর দিকে বাড়িতে গিয়ে পৌঁছায়। আশাকে দেখতে আশফাক আহমেদ আবেগী হয়ে পড়ল। মেয়েকে ছাড়া একটা দিন সে কল্পনাও করতে পারে না। তবে তার পেছনে ওই 8 জনকে দেখতেই সে খ্যাপা সারের ন্যায় লম্বাটে শটগান বন্দুকটি নিয়ে ছুটে যায় তাদের দিকে। আশা চেঁচিয়ে ওঠে। আশফাক আহমেদের ছুটে আসা দেখে ওয়ালিউল্লাহ সহ বাকি 6 জন ভয়ে বাগানের সুসজ্জিত গাছ ভেঙে দেয়াল টপকে ছুটে পালায়। সাইফ হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক তাকিয়ে উপায়ন্তর না পেয়ে 2 হাত ওপরে তুলে চেঁচিয়ে বলল, আমি মরলে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে, আপনার নাতি নাতনিরা এতিম হয়ে যাবে। তোমাকে আমি খুন করে ফেলবো। আমার মেয়ের দিকে চোখ দেওয়ার সাহস কি করে হয় তোমার? আশরাফ ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে আটকাতে লাগলো। আশাও ছুটে গিয়ে বাবার বন্দুকের নলটি 2 হাতে আঁকড়ে ধরে অনুরোধ করে বলল, পাপা তুমি শান্ত হও, এমন করো না, তাকে আমি ভালোবাসি, সে আমার স্বামী। আশা, সরে যাও। আমি জানি এই ছেলে তোমাকে টাকার লোভে ফাঁসিয়েছে। সাইফের ভ্রু কুঁচকে যায়, রাগান্বিত গলায় চেঁচিয়ে বলে উঠল, আপনার ওই ঘুষের টাকার উপর আমার কোনো লোভ নেই। যত সব কালো টাকার বড়াই, নেহাতই আপনার ওই কালো টাকায় বড় করা সাদা মেয়ে অনেক আদুরে, আমার প্রিয়। নয়তো আপনার চারিধারে এই সাইপের টিকিটিও দেখা যেত না। আর আপনার ওই কালো টাকার থেকে আমার অল্প স্বল্প সাদা টাকার মূল্য অনেক বেশি, বুঝলেন? সাইফ! আশা থমকে গেল। সাইফ ফোঁস করছে। আশা বাবাকে ঠান্ডা করে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেয়। কোনো বাবাই চায় না নিজের মেয়েকে ডিভোর্সি দেখতে। আশফাক আহমেদও চায় না, তাই তো দাঁতের দাঁত চেপে সহ্য করে নেয় অপ্রিয় এক মানুষকে নিজের মেয়ের জীবনসঙ্গী হিসেবে। সাইফের আনন্দ দেখে কে, সে তো ভেবেছিল তাকে জেলের ভাত খেতেই হবে। খুশিতে আত্মহারা হয়ে আশার হাত ধরে হাঁটা দেয় তেরসা কণ্ঠে খোঁচা মেরে বলে, আমার চাকরিটা ফিরিয়ে দেবেন, নয়তো আপনার মেয়ে না খেয়ে থাকবে। হ্যাঁ। আশফাক আহমেদ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? সাইফ উৎফুল্লিত হয়ে বলল, কোথায় যাব আবার? বাড়িতে যাচ্ছি। আশাকে কেন নিয়ে যাচ্ছ? আশফাক আহমেদ ফের গম্ভীর গলায় শুধায়। সাইফের কপালে ভাঁজের সৃষ্টি হয় প্রহসনমূলক কথায় হেসে বলল, আশা আমার বউ, আমার বউকে নিয়ে তো আমি বাড়িতেই যাবো, তাই না? তোমার সাথে আমার কথা শেষ হয়নি এখনো। আমার রুমে এসো। আর আশা, নিজের শাড়ি চেঞ্জ করে নিজের পোশাক পরো। আর আশা, এসব শাড়ি চেঞ্জ করে নিজের পোশাক পরো। এটা কার পোশাক পরেছ? তোমাকে আমি বলিনি অন্যের পোশাক পরবে না? কার কি রোগ জীবাণু আছে তোমার গায়ে যদি সংক্রমিত হয়? দেখেছো তো, নিজের পছন্দ এমন একজনকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিয়েছ যে কিনা একটা নতুন পোশাকে কিনে দিতে পারেনি। তাচ্ছিল্য করে বলল আশফাক আহমেদ। আশা ব্যথিত নয়নে তাকায় বাবা দিকে। সাইফের প্রচুর রাগ হয়, ইগোতে বাঁধল। থমথমে মুখে জাদ্রের শ্বশুরকে অনুসরণ করে তার রুমে যায়। সেখানে গিয়ে তার রাগ বাদ ভাঙা হয়ে পড়ে, কেননা আশফাক আহমেদ তার বিবাহকে কন্ট্রাক্ট ব্যাপার বানিয়ে রেখেছে। আশরাফ আহমেদ কঠোর গলায় বলল, আশার বয়স কম, ও সংসার সামলানোর সম্বন্ধে কিছুই বোঝে না। ও এখন পড়াশোনা করবে, ক্যারিয়ার ঘুরবে। তাই সংসার বাচ্চা কাচ্চার কথা এখন এসব মুখে তুলবে না। ও তোমার বাড়িতে থাকবে না, এখানে আমার কাছে থাকবে। তুমি চাইলে এখানে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। সাইফ শান্ত থাকতে চাইলেও থাকতে পারল না। তিরিক্ষি কণ্ঠে শুধায়, আপনি আমাকে ঘর জামাই বানাতে চাচ্ছেন, আর আপনার মেয়ে ছোট সংসার বাচ্চা কাচ্চা সামলাতে পারবে না। এটা আগে মনে ছিল না বিয়ে ঠিক করার আগে? তুমি আমাকে বাধ্য করেছিলে আশার বিয়ে দিতে। সাইফ শোনে না, রাগে গজগজ করে বলল, বিয়ে করেছি বউকে বাপের বাড়ি রাখার জন্য নয়। তাই আপনার কথা মানতে পারছি না। আমি 1 সপ্তাহের মাঝে আশাকে আমার বাড়িতে তুলবো। বলেই সে বেরিয়ে আসে সেখান থেকে, আশাকে সাথে নিয়ে বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য। বাবা আর স্বামীর দ্বন্দ্বের মাঝে আশা নিরুপায় হয়ে শুধু তাকিয়ে থাকে।
আশাকে গাড়িতে বসিয়ে দিয়ে সাইফ ড্রাইভিং সিটে বসতে গেলেই ওয়ালিউল্লাহ আর তার বন্ধুরা তার উপর হামলে পড়ে। হড়বড়িয়ে জিজ্ঞাসা করে, আমাদের চাকরির কথা কিছু বলেছিস? সাইফ রাগে ক্ষোভে ধূপ করে লাথি লাগিয়ে দিল ওয়ালিউল্লাহর পা বরাবর। ওয়ালিউল্লাহ লাফিয়ে উঠল, পা আঁকড়ে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, সালার বেঈমান, বন্দুকের মুখে রেখে যখন পালিয়েছিলি তখন আমার কথা মনে এসেছিল? হ্যাঁ, ওই শালা তোর বউ, ওই শালা তোর তো বউ আছে, ওই শালা তোর তো বউ আছে, তোকে ঠিক বাঁচিয়ে নেবে, আমাদেরকে বাঁচাতো, তাই তো সময় থাকতে প্রাণ হাতে নিয়ে পালিয়েছে। বেশ করেছিস। এখন নিজেদের চাকরির বরখাস্ত নিজেরাই কর। ওই খ্যাতরা বুড়োর পা ধরতে আমি পারবো না বলে বাচ্চা কাচ্চার কথা চিন্তা না করতে। বিশ্বাস কর, এখানে আসার হেলথ প্রবলেম না থাকলে তোকে এই বছর ওই নানা বানিয়ে দিতাম। আমার সাথে লগদে আসো, দেখিয়ে দিতাম। তার বন্ধু মহলের সকলে অসহায় দৃষ্টিতে তাকালো সাইফের দিকে। এদিকে তারা চাকরি হারা হয়ে ভবঘুরে হয়ে বসে আছে, আর এই ছেলে শ্বশুরকে প্রতি বছর নানা বানানোর চিন্তায় রয়েছে। তারা ছুটে যায় আশার কাছে। আশা জানালার কাছে নামাতেই ওয়ালিউল্লাহ আর তার বন্ধুরা হাত জোর করে অসহায় কণ্ঠে বলল, আচ্ছা, তোমার বাবাকে একটু বলো না পার্সোনাল বিষয়ে প্রফেশনাল বিষয়টা না টানতে, আমাদের চাকরিটা ফিরিয়ে দিতে বলো। আশা তাদের সকলকে আশ্বস্ত করে সকলকে সে বাবার সাথে কথা বলবে এই বিষয়কে। সাইফ বাবার সাথে আশাকে দেখে দেখা করিয়ে এনে সেদিন সন্ধ্যায় আশাকে বাড়িতে দিয়ে আসে। সাথে 2 গাড়ি শপিং করে দিয়েছে আশাকে যা যা প্রয়োজন। এক প্রকার শ্বশুরকে নিজের অ্যাবিলিটি দেখিয়ে এসেছে। তার 1 সপ্তাহের মাঝেই আশাকে ধুমধাম করে ঘরে তোলে সাইফ। যতটা ধুমধাম করে আশফাক আহমেদ অনুষ্ঠানের আয়োজন করেছিল তার থেকে দ্বিগুণ এলাহিভাবে সাইফ তার রিসিপশনের অনুষ্ঠান করে এবং আশার অনুরোধেই আশফাক আহমেদ সাইফ সহ তার সকল বন্ধুর চাকরি ফিরিয়ে দেয়। ঘুটঘুটে অন্ধকার কামরার এখানে সেখানে এক রত্তি যান্ত্রিক মেশিনের আলোকছটা ছাড়া তেমন আলোর দেখা মিলল না। বারান্দায় চাঁদের আলোয় কারো উদাসীন ঘোরগ্রস্ত মলিন মুখ অনায়াসেই দৃষ্টি নিবদ্ধ হবে। করে কেউ মাথা রাখায় সাইফ হতচকিত ধ্যানচ্যুত হলো। সাদার মাঝে হলুদ পিকাচু কার্টুন প্রিন্টের ফতুয়া পাজামা পরা মেয়েটি গুটিসুটি মেরে বাবার কোলে শুয়ে আছে। সাইফ চঞ্চল হাতে অক্ষি কোটরে জমা নোনা জলগুলো লুকিয়ে ফেলল। বাবা আগলে নেয়নি, তাই মেয়েটি স্ব-উদ্যোগে বাবার এক হাত টেনে জড়িয়ে ধরল। সাইফের বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল মেয়ের দেহের অস্বাভাবিক তাপমাত্রা অনুভব করতে পেরে। এত তাপ কেন? জ্বর উঠল নাকি আবার? কদিন আগেই তো জ্বর থেকে উঠল, এখনো কি জ্বর কমেনি? কাঠিন্যতা ধরে রাখতে পারল না সাইফ, থমথমে গলায় শুধায়, জ্বর তো কমেনি এখনো, ওষুধ খাও না কেন ঠিক মতো? হ্যাঁ, সিয়াসা মলিন হেসে বাবার হাত আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। জড়ানো কণ্ঠে বলল, এটা পাপার জ্বর, পাপা আদর করে দিলেই ভালো হবে। সাইফ শুনল না মেয়ের কথা, গম্ভীর মুখে বলল, আমি ওষুধ আনছি, ভরা পেটে খেয়ে নিও। সিয়াসা উঠতে দিল না বাবাকে, অনুনয় করে বলল, তোমার কোলে একটু ঘুমাই পাপা, তুমি মাথায় হাত বুলিয়ে দিলেই জ্বর কমে যাবে আমার। সাইফ থমথমে মুখেই মেয়ের মাথায় হাত বোলাতে শুরু করলো। নীরবেই অনেকটা সময় কেটে যায়। সাইফ বেশিক্ষণ পারল না নিজের গাম্ভীর্যতা বজায় রাখতে। নিকষ অন্ধকারে ঢাকা নিস্তব্ধতা ভেঙে সাইফ আদুরে গলায় ডাকল, সিয়া বাচ্চা। সিয়াসা চট করে চোখ খুলে তাকায় বাবার দিকে। দূর গগনের পানে সাইফের দৃষ্টি, চোখ দুটো চিকচিক করছে। সিয়াসার বুকের ভেতরটা ভেঙে আসে বাবার কান্নারত মুখশ্রী দেখে। বিবেক জ্ঞান হয়েছে পর থেকে সে কখনো বাবার চোখে পানি দেখেনি, তবে আজ কেন বাবা এমন করছে? তার ধ্যান ভাঙে বাবার আশ্চর্যজনক কথায়। তোমার মাম্মার মৃত্যু স্বাভাবিক ছিল না? সিয়াই স্তব্ধ হয়ে যায়, স্তম্ভিত কণ্ঠে বলল, পাপা তুমি কি বলছো? মাম্মার মৃত্যু স্বাভাবিক ছিল না মানে কি? তোমার মাম্মা অ্যাক্সিডেন্ট করেনি, বরং করানো হয়েছে। সাইফ কম্পিত স্বরে বলল। সিয়া বাক হারা হয়ে যায়, তার মাকে কেউ কেন মারবে? জানতে চাইবে না কেন? সাইফ আবার শুধালো। সিয়াসা কিছু বলল না, সাইফ নিজেই বলতে শুরু করলো, কারণ সে একজন সেনা কর্মকর্তার স্ত্রী ছিল বলে। সিয়াসা কৌতূহলী দৃষ্টিতে দেখছে বাবাকে। কিন্তু কেন পাপা? একজন সেনা কর্মকর্তার স্ত্রী হলে তাকে মারা হবে কেন? কারণ সেই একজনটা আমি। সে আমার সাথে জড়িত ছিল বলে তাকে মারা হয়েছিল। সিয়াসা চঞ্চল ক্রুদ্ধ হয়ে উঠল, রাগান্বিত গলায় জিজ্ঞাসা করে,
কেন? কারা করেছে এগুলো? তখন আমি একটা কেসের সাথে জড়িত ছিলাম, তাদেরই লোকজন করেছিল। তাদের শাস্তি দেওয়া হয়নি পাপা? তুমি তাদের খুঁজে বের করনি? সিয়াশার কম্পিত কণ্ঠ, হাত পাতার কাঁপছে। আচমকা এমন বিদঘুটে সত্য সে হজম করতে পারছে না, চিন্তাই করতে পারছে না তার মাকে কেউ মেরে ফেলেছে। সাইব জবাব দেয় না, চোখ দুটো টলমলে হয়ে উঠল। রেশমের ন্যায় চুলগুলো গুছিয়ে দিতে দিতে তাকায় মেয়ের মুখটির দিকে। কতদিন হলো ঠিক করে দেখে না মেয়ের মুখটি। মেয়ের সাথে সে রাগ দেখিয়ে বেশিক্ষণ থাকতেই পারে না। এর জন্যই এতদিন দূরত্ব বজায় রেখে চলতো যেন দুর্বল হয়ে না পড়ে। সিয়াশা আবার জিজ্ঞেস করল, পাপা প্লিজ বলো না। সাইফ ফোঁস করে তপ্তশ্বাস ফেলল, কাতর কণ্ঠে বলে, তাহলে তুমি বেঁচে থাকতে না। এগুলো বাদ দাও সিয়া, এগুলো অনেক পুরনো এক তিক্ত অতীত। আমি চাই না এগুলো নিয়ে আমাদের জীবনে কোনো প্রভাব ফেলুক কিংবা চর্চা হোক। এগুলো আর কখনোই আমাদের জীবনে হানা দিতে পারবে না, আমি দিতে দেব না। তাই তো আমরা সকলে সবকিছুর থেকে দূরে সরে গিয়েছি। কিন্তু দর্পণ দর্পণ যদি আমাদের জীবনের সাথে কোনোভাবে জড়ায়, তবে এবার আমি সব খুইয়ে ফেলবো। সে একজন সামরিক বাহিনীর সদস্য সিয়া, সে কোনোদিন তোমায় একটা স্বাভাবিক জীবন দিতে পারবে না, ঠিক যেমন আমি পারিনি তোমার মাম্মামকে দিতে। অথচ সে নির্দোষ ছিল, কিন্তু দেখো আজ তার পরিণতি। দর্পণের মাঝে তারুণ্যের জোশ বইছে, শক্ত লহরীর ন্যায়। সেই লহরীর সবার মাঝে তোমায় ভাসিয়ে নেবে। আবারও এক সাহিব চৌধুরী, আশা চৌধুরীর মতো নির্মম পরিণতি আমি দেখতে পারবো না সিয়া, পারবো না। সিয়াশা উঠে বসে, নির্বিকার তাকিয়ে থাকে বাবার দিকে। কেননা ইদানিং বাবার প্রতিটা কথা শেষ হয় দর্পণ আর তার বিচ্ছেদের কথায়। সাইফ অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে মেয়েকে ফের অনুরোধ করে বলে, ভালোবাসা ভুলতে হয়তো সাময়িক কষ্ট হবে প্রিন্সেস, কিন্তু অসম্ভব নয়। সারা জীবন দুঃখ পাওয়ার থেকে সাময়িক এই দুঃখ তোমার জন্য সেও। বাবার একটা কথা রাখো, বিয়েতে রাজি হয়ে যাও প্লিজ। দেখবে উমায়ের ভালোবাসা তোমায় নিমিষেই ভুলিয়ে দেবে পেছনকার সবকিছু। চাপা কান্না ঠিকরে বেরিয়ে আসতে চাইলেও সিয়াশা প্রাণপণে আটকানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাবার হাত দুটো জড়িয়ে শেষবারের মতো অনুনয় করে বলে, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে এসেছে সে পাপা। তাকে ভুলতে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলবো। আমি যে তার পরিবার, লোকটা আরেকবার পরিবারহীন হয়ে একা হয়ে যাবে, অনাথ হয়ে যাবে। আমি তো তাকে কথা দিয়েছি তার পরিবার হব আমি। এটা আমি কিভাবে সহ্য করব পাপা? তোমার পাপার মাঝে আর শক্তি নেই কাউকে হারানোর প্রিন্সেস। এই বলিষ্ঠ দেহটির মাঝে শুধুমাত্র তুমি নামক এক ছোট্ট প্রাণের অবশিষ্ট রয়েছে, যার জন্য আমি এখনো শ্বাস নিচ্ছি। প্লিজ সিয়া, আমায় পুরোপুরি নিঃশেষ করে দিও না। তোমার মাম্মার কাছে আমি ওয়াদাবদ্ধ, তোমায় আমি সবসময় রক্ষা করব। পাপার উপর একটু দয়া করো। পাপা তো কখনো কোনোদিন তোমার কোনো কিছুতে বাধা দেয়নি। তবে আজ পাপার এতটুকু আবদার মানতে কি তোমার খুব কষ্ট হয়ে যাবে? তুমি চাইলে আমি তোমার পায়ে পড়তেও রাজি। পাপা। সিয়াশা অশ্রুসিক্ত নয়নে আর্তনাদ করে উঠল। সাইফকে তার বাক্য সম্পূর্ণ করতে দেয় না। সিয়াশা এমনকি পৃথিবীর কোনো সন্তানই এই বাক্যটি শুনতে পারবে না। সিয়াশাও পারেনি। বাবার হাত দুটো আঁকড়ে ধরে কান্নারত থমথমে গলায় শুধায়, তুমি কবে থেকে তোমার সিয়াকে এতটা খারাপ অকৃতজ্ঞ ভাবতে শুরু করলে পাপা? আজ সত্যিই মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মেয়ে। আমার জন্য আমার পাপাকে বৃষ হাতে তুলে নিতে হয়েছে। সাইফ মেয়ের কান্নারত মুখশ্রী থেকে ধীরে ধীরে সিয়াশার চোখের পানিগুলো মুছে ফেলল। মেয়ের গাল দুটো আঁকড়ে ধরে বলল, বাবা কখনো তোমার খারাপ চায়নি বাচ্চা, একদিন ঠিক অনুধাবন করতে পারবে। সিয়াশা ঠোঁট কামড়ে কান্না আটকে ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়, তুমি ঠিক বলেছ পাপা। মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে সাইফ তাকে তাড়া দেয়। আমার প্রিন্সেস, এখানে বসো, আমি ওষুধ আনছি। ওষুধ খেয়ে ঘুমাবে, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি কি পাপাকে এইভাবে শাস্তি দিতে চাইছো নাকি? বলতে বলতেই সাইফ উঠে ঘরে চলে গেল। দুটো নিউরোফিন আর এক গ্লাস পানি হাতে ফিরে আসলো। সিয়াশা মৃদু হেসে ঔষধ খেয়ে বাবার কোলে শুয়ে পড়ল। সাইফও মৃদু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কতদিন হলো মেয়েটিকে একটু আদর করে না। মেয়েটিও একদম আদুরে। বাবার আদর পেলেই তার সঙ্গ ছাড়ে না, সারাদিন পিছু পিছু ঘুরঘুর করে। কিছুক্ষণ পরেই ফজরের আজান পড়ে গেল। সাইফ ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিয়ে নিজের বিছানায় শুইয়ে দেয়। এসি ছেড়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে টুপি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। মসজিদে যাবে, নামাজ পড়বে, তারপর আশার সাথে দেখা করবে। ভেতরে ভেতরে খুব প্রসন্ন অবশেষে সিয়াশা তাকে বুঝতে পেরেছে এই ভেবে।
ডোর লকের শব্দ হতেই বন্দি অশ্রুগুলোকে মুক্ত করে দেয় টানা টানা চোখ দুটো। বদ্ধ চোখের কার্নিশ বেয়ে সমানতালে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে মেয়েটির। নাকের পাটা বারংবার ফুলে উঠছে। একটা সময় বালিশে মুখ ডুবিয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটি। প্রভাতের প্রকৃতি যেন সৌন্দর্যের এক লীলাভূমি, এক রহস্যময়তার অধিকারী হয় প্রভাত। প্রকৃতির সেই সৌন্দর্যের রহস্য উন্মোচন আর উপভোগে মত্ত থাকা মেয়েটি সর্বদার মতো আজও প্রভাতের মিষ্টতার সান্নিধ্যে রয়েছে। তবে আজ মেয়েটির চোখে মুখে কেমন যেন প্রকৃতি বিমুখতা, উদাসীনতা, অনীহা। কোমর সমান গ্লাসে বেষ্টিত আয়তাকার লম্বা বারান্দার এক কোণায় মেয়েটি গুটিয়ে বসে আছে হাঁটু আঁকড়ে। কানে ফোন ঠেকানো শীতল মিষ্টি কিরণ ছুঁয়ে গেল লালচে চোখ মুখ। মিঠা ওই রোদে মেয়েটির ত্বক দেখতে যেন মাখনের ওই হলদেটে প্রলেপ। কোথাও কোনো দাগ খুঁত নেই। বাবা প্রায়শই বলে সে নাকি দেখতে পাকিস্তানি মেয়েদের মতো। লম্বাটে খুঁতহীন ফ্লোলেস মুখশ্রীর অধিকারী সে। এরই মাঝে কর্ণকুহরের শব্দের সৃষ্টি হলো। রিং হচ্ছে। রাতের সেই দুর্ব্যবহারের পরেও নির্লজ্জের মতো ছুটে এসেছে, কেননা এখনো একটু আশার আলো রয়েছে লোকটাকে নিজের করে রাখার। দুবার রিং হতেই ফোনটা রিসিভ হয়। কানে ভেসে আসে যত্নে পরিপূর্ণ এক শীতল কণ্ঠস্বর। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।